নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩৮তম দিন। আর আমি পড়ছিলাম স্যাপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বা মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস। এর আগের দিন আমি দ্বিতীয় ভাগটি পড়েছিলাম, মানে কৃষি বিপ্লব। কৃষি বিপ্লবের চারটি অধ্যায় ছিল, আমি সেগুলি পড়েছিলাম। আর আজকে তৃতীয় ভাগ, মানবজাতির একত্রীকরণ। এই যে এখানে 5টি অধ্যায় আমি পড়েছি। এই ভাগটি আর কি নবম অধ্যায় থেকে শুরু হয়। নবম অধ্যায় শুরু হচ্ছে ইতিহাসের তীর। এখানে কি বলবো, লেখক ইতিহাসকে একটু অন্যরকমভাবে আর কি দেখানোর চেষ্টা করেছেন। আমরা সাধারণত ইতিহাস মানে যেটা জানি যে রাজা রানী, তারপরে যুদ্ধ, তারপরে সাম্রাজ্যের উত্থান পতন, এইসবকেই আমরা বুঝি। কিন্তু লেখক বলেন যে যদি পুরো মানে কি বলবো, ইতিহাসকে একসঙ্গে যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা বড় ধারা আমাদের চোখে পড়ে। একটা সময় পৃথিবীতে অসংখ্য ছোট ছোট মানব গোষ্ঠী ছিল এবং তাদের যে প্রত্যেকের যে ভাষা, তারপরে বিশ্বাস, তারপরে সংস্কৃতি, এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। এক গোষ্ঠীর মানুষ অন্য গোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে কিন্তু জানতো না সেরকমভাবে আর কি। কিন্তু যেটা হয় আর কি, ধীরে ধীরে এই বিচ্ছিন্ন পৃথিবী আর কি বদলাতে শুরু করে। তারপরে মানুষ আর কি, যেটা হয় আর কি, ধীরে ধীরে বাণিজ্য করেছে, তারপরে যুদ্ধ করেছে, তারপরে অভিবাসন করেছে। তো এগুলোর ফলে যেটি হয় যে এক অঞ্চল থেকে কিন্তু অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে ব্যাপারগুলো। আর এই যে ছড়িয়ে পড়ার ফলে ছোট ছোট সমাজগুলো কিন্তু ধীরে ধীরে বড় সমাজে পরিণত হয়েছে। লেখক এটাকেই আর কি ইতিহাসের একটি নির্দিষ্ট মানে কি বলবো দিক বা তীর হিসেবেই আর কি দেখিয়েছেন। অর্থাৎ ইতিহাস বারবার মানুষকে আরও বড় ঐক্যের দিকে আর কি ঠেলে দিয়েছে। আমরা যদি আজকের পৃথিবী দেখি আর কি, তো আমরা মানে পৃথিবীর প্রায় সব মানুষই মানে কি বলবো একই বৈশ্বিক মানে যে অর্থনীতি, একই প্রযুক্তি এবং অনেক ক্ষেত্রে একই ধরনের আন্তর্জাতিক কিন্তু ব্যবস্থার অংশ। তো লেখকের মতে এই যে দীর্ঘ যে যাত্রা, সেই যাত্রার যে শুরু, সেটা কিন্তু হাজার হাজার মানে বছর আগে শুরু হয়েছে। এবং সেখান থেকে আজকে আমরা বলি না অনেক সময় যে একটাই বিশ্ব। তো জিনিসটা হচ্ছে সেটাই, যে আজকের এই জায়গাটা যে একটাই বিশ্ব, সেটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। এর পরের যে অধ্যায়, দশম অধ্যায় হচ্ছে টাকার গন্ধ। তো এই অধ্যায়টা খুব মানে ইন্টারেস্টিং একটা অধ্যায়। তো আমরা প্রতিদিন টাকার ব্যবহার করি, কিন্তু আমরা খুব কম মানুষই আর কি ভেবে দেখি যে টাকা আসলে কী। সত্যি কথা বলতে যে টাকা নিজে মানে যে কাগজ, যে তার নিজের কাছে নিজের কোনো মূল্য নেই, বা একটি ধাতব যে মুদ্রা, তার নিজের কাছে নিজের কিন্তু কোনো মূল্য নেই। তাহলে এগুলোর মূল্য কোথা থেকে আসে? তো লেখক বলছেন যে এগুলোর মূল্য আসে বিশ্বাস থেকে। আমরা সবাই বিশ্বাস করি যে এই টাকার বিনিময়ে আসলে কিছু কেনা যাবে, এবং এই সম্মিলিত বিশ্বাসই আর কি টাকাকে শক্তিশালী করেছে। তো আগে মানুষ মানে পণ্য বিনিময় করত, মানে কোনো একটা গোষ্ঠীর কাছে বা গ্রুপের কাছে হয়তো চাল আছে, অন্য একটা গ্রুপের কাছে কাপড় আছে। এই বিনিময় যে ব্যাপারটা আর কি, ব্যবস্থা, এটা সম্পর্কে আমরা জানিও। কিন্তু একটা সময় যখন এই বিনিময়ের পরিবর্তে একটা গ্রুপ আর একটা গ্রুপের কাছে তাদের নিজেদের জিনিসপত্র দিচ্ছে, কিন্তু তাদের কাছে যেগুলো আছে সেগুলো নিতে চাইছে না, সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে লেনদেনটা কী করে হবে? লেনদেন কি হবে না? তো এর সমাধান করলো আসলে টাকা এমন একটি মাধ্যম হয়ে উঠলো, যেটা মানে সবাই আর কি নিতে রাজি হলো। হ্যাঁ, সবাই মানে অন্য একটা গ্রুপের কাছে কি রইলো সেটা বড় কথা নয়। তো লেখক আরও একটি বিষয় দেখিয়েছেন যে ধর্ম, ভাষা কিংবা আলাদা আলাদা হলেও কিন্তু মানুষ এই মুদ্রার লেনদেন কিন্তু করতে পারে। মানে এই মুদ্রা নেওয়ার ক্ষেত্রে কিন্তু তখন আর কোনো এই জিনিসগুলো কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা আর কি করলো না। তো দুই দেশের মানুষ একে অপরের না চিনলেও কিন্তু ব্যবসা করতে আর কি পারে। অর্থাৎ টাকা মানুষের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করেছে। তো লেখক এটাকেই আর কি শুধু অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে দেখেননি, তিনি এটাকে মানবজাতির অন্যতম সফল সামাজিক আবিষ্কার হিসেবে আর কি দেখিয়েছেন। তার যে পরের যে অধ্যায়টি, সেটি হচ্ছে যে সাম্রাজ্যবাদী দূরদৃষ্টি। তো এই অধ্যায়ে লেখক আর কি সাম্রাজ্য নিয়ে আলোচনা করেছেন। আমরা সাধারণত সাম্রাজ্যকে নেতিবাচক মানে ভাবি আর কি দেখি, কারণ সাম্রাজ্যের সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধ, তারপরে হচ্ছে দখল, তারপরে শোষণ, অনেক কিছুই আছে আর কি। তো লেখক এই জিনিসগুলোকে মানে যে অস্বীকার করেছে জিনিসটা এরকম নয়, তিনি কিন্তু এখানে আরেকটি বিষয় আর কি দেখিয়েছেন, যে সাম্রাজ্য যে শুধুমাত্র দখল করেছে, শুধুমাত্র লুটে নিয়েছে, শোষণ করেছে, শুধু সেটা নয়, সেগুলো যেমন হয়েছে ঠিকই, কিন্তু অপরদিকে আর কি বিভিন্ন জাতি, ভাষা, তারপরে হচ্ছে সংস্কৃতি, মানে একই আর কি প্রশাসনিক কাঠামোর মধ্যে কিন্তু নিয়ে এসেছে। তো উদাহরণ হিসেবে রোমান সাম্রাজ্য, তারপর পারস্য সাম্রাজ্য, তারপরে চীনের সাম্রাজ্য, কিংবা পরে ব্রিটিশ সাম্রাজ্যের কথা আর কি এইখানে আর কি উঠে আসে এই অধ্যায়ে।
তো একটি সাম্রাজ্যের মধ্যে বহু জাতির মানুষ একই আইন স্বাভাবিকভাবেই আর কি মেনে চলতে বাধ্য করা হলেও চলেছে, একই রাস্তা চলাচল মানে করেছে, তারপরে একই মুদ্রা ব্যবহার করেছে। ফলে জিনিসটা সেই একত্রীকরণের যে ব্যাপারটা আর কি, সেই জিনিসটা কিন্তু এগুলোর এই মধ্যেও কিন্তু হয়েছে। তিনি অবশ্য এটাও বলেছেন যে অবশ্য এর মানে এই নয় যে সবাই সুখে ছিল, অনেক অত্যাচারও হয়েছে, আবার অনেক সংস্কৃতিও হারিয়েছে, আবার অনেক মানুষ অন্য ধরনের সংস্কৃতির মধ্যে এসেছে, সেই অন্য সংস্কৃতিকে স্বীকার করেছে। তো লেখক দেখিয়েছেন যে সাম্রাজ্য মানবজাতিকে আরও বড় পরিসরে একত্রী করার আর কি একটি শক্তিশালী মাধ্যম ছিল। তো তারপরের যে অধ্যায়টি সেটি হলো ধর্মের আইন। এই অধ্যায়ে লেখক ধর্মকে ইতিহাসের মানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে ছোট একটি গোষ্ঠীতে সবাই সবাইকে চিনত, কিন্তু লাখ লাখ মানুষ মানে মানুষের সমাজে শুধু মানে ব্যক্তিগত সম্পর্ক দিয়েই কিন্তু একটা সমাজ আর কি চালানো সম্ভব নয়। তো মানুষের দরকার এমন কিছু নিয়ম যেটা আসলে সবাই মেনে চলবে, এবং স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা আর কি মানে অনেক সুবিধা আছে এই ব্যাপারটাতে। তো ধর্ম সেই ভূমিকা পালন করেছে। ধর্ম শুধু যে মানুষকে আর কি প্রার্থনা করতে শিখিয়েছে তা নয়, এটি মানুষের কি বলবো মানুষকে নৈতিকতা, দায়িত্ব, ভালো মন্দের ধারণা এবং একটি সাধারণ পরিচয় কিন্তু দিয়েছে। এই ধর্মের অনুসারীরা একে অপরকে না চিনলেও নিজেদের একই সম্প্রদায়ের অংশ বলে কিন্তু মনে করতে পেরেছে, অনেক ক্ষেত্রে হয়েছে এটা। তো লেখক এখানে বিভিন্ন আর কি ধর্মের বিকাশ এবং তাদের সামাজিক ভূমিকার কথা এই অধ্যায়ে কিন্তু আলোচনা করেছেন। তিনি এটাও দেখিয়েছেন যে মানে ইতিহাসে ধর্ম কখনো মানুষকে এক করেছে, আবার কখনো বিভক্তও করেছে। অর্থাৎ ধর্মকে তিনি শুধু বিশ্বাসের মানে বিষয় হিসেবে এখানে দেখাননি আর কি, সভ্যতা গঠনের একটি বড় শক্তি হিসেবেও তিনি দেখিয়েছেন। তারপরের যে অধ্যায় সাফল্যের গোপন মন্ত্র, তো এইখানে লেখক মানে আর কি প্রশ্ন করছেন যে মানুষ এত ভিন্ন হওয়ার পরও কিভাবে একটি বৈশ্বিক সভ্যতার দিকে এগিয়ে গেল। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিভাবে এত এত ধরনের পার্থক্য থাকার পরেও। তো এর উত্তরে তিনি দেখিয়েছেন যে মানুষের বিশেষ শক্তি শুধু বুদ্ধিমত্তায় নয় আর কি, বরং নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের নিয়ম বদলেছে, নতুন প্রযুক্তি গ্রহণ করেছে, নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে, নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে, আবার প্রয়োজনে পুরনো ধারণাও বদলে ফেলেছে। তো এই পরিবর্তনের মানে ক্ষমতায় আর কি মানব সভ্যতাকে বারবার নতুন পর্যায়ে নিয়ে গেছে। লেখক এই অধ্যায়ে বোঝাতে মানে চেষ্টা করেছেন যে মানব ইতিহাস কোনো মানে স্থির গল্প নয়, এটি সব সময় পরিবর্তনের গল্প, এবং সেই পরিবর্তনের সঙ্গে যারা মানিয়ে নিতে পেরেছে তারা ইতিহাসে দীর্ঘদিন টিকে থাকতে পেরেছে। সেই কথাটা যে যারা মানিয়ে নিতে পেরেছে তারা টিকে থাকতে পেরেছে। এবং আমরা একটা প্রচলিত কথা খুব বলি যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা।